হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রেম আসক্তি। লিখেছেন রোজা জামান ফ্রিয়া। রাত আনুমানিক 2টা। যাত্রীবাহী প্লেনটি হালকা আলোতে উজ্জ্বল হয়ে আছে। সব যাত্রী যে যার মতো ঘুমিয়ে আছে। সিটে হেলান দিয়ে বেঘরে ঘুমিয়ে আছে ইরা। তার পাশে রাফাও আছে। তাদের থেকে আরও 5 সিট পেছনে রাদিফ আর সামি। ইরা বেঘরে ঘুমালেও রাফার চোখে কোনো ঘুম নেই। গায়ের থেকে কমফোর্টার সরিয়ে সিট ছেড়ে বেরিয়ে আসে। রাদিফের সিটের সামনে এসে থামে রাফা। তারপর রাদিফকে আলতো করে ধাক্কা দেয়, কিন্তু রাদিফ কোনো সাড়া দেয় না, বেঘরে ঘুমিয়ে আছে। রাফা এবার একটু জোরে ধাক্কা দিয়ে বলে, এই যে শুনছেন? কমফোর্ট থেকে বিরক্তি নিয়ে মাথা বের করে রাদিফ। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে রাফা তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। কমফোর্টের ভিতর থেকে ঘুম ঘুম কণ্ঠে বলে, দেখুন বিএন সাহেব, আমি নিতান্ত একটি ভদ্র ছেলে বলে আমার ঘুম ভাঙানোর অপরাধে এখনও আপনাকে ধরে চুমু খাইনি। রাদিফের এমন লুচু কথা শুনে রাফার চোখ বড় বড় হয়ে যায়। পরক্ষণে সে অরুণচণ্ডীর রূপ ধারণ করে বলে, মারাত্মক লুচু আপনি। এত রাতে একটা অবলা মেয়ের সাথে ফ্ল্যাট করতেও ছাড়লেন না, ছি। রাদিফ ফের বলে ওঠে, এত রাতে অন্য ছাড়া একটা অবলা চোখ নষ্ট করে এখন অবলা নারী বলে নিজেকে দাবি করছেন বিএন সাহেব? রাদিফের কথা শুনে রাফা নিজের দিকে তাকিয়ে দেখে সত্যিই তো তাড়াহুড়ো করে সে ভুলবশত অন্য ছাড়াই চলে এসেছে। ভাবতেই তার মনে হচ্ছে মাটি ফাঁক করে ঠকে যেতে। রাফা কোনো উপায় না পেয়ে খোপা করে রাখা বা চুলগুলো বুকের উপর ছেড়ে দিয়ে চিন্তিত মুখে বলে, ফ্রিয়াকে কোথাও দেখছি না, সাথে খুঁজে পাচ্ছি না, ফোনটাও ধরছে না। আমার বোনের সাথে ভাই থাকতে বোনকে দিয়ে কী করবেন? দেখুন, এত রাতে আপনার সাথে ফাজলাম করার মতো আমার কোনো ইচ্ছা নেই, তাই প্লিজ বলুন ফ্রিয়া কোথায় বসেছে। রাদিফ একটা বড় করে হাই তুলে, তারপর ভাবলেশীন কণ্ঠে বলল, ঘুমিয়ে আছে হয়তো, তাই আপনি দেখতে পাননি। আমার সাথে মজা করছেন? আমি এই নিয়ে 5 বারের মতো এখানে এসেছি, ফ্রিয়া আর জেফিল ভাইকে কোথাও দেখিনি। বিএন সাহেব দেখছি আধার কানা। রাদিফের এমন মজা শুনে রাফা তিলে বেগুনে জ্বলে ওঠে। আচ্ছা বদলোক তো আপনি, একটা মেয়ের সাথে গায়ে পড়ে ঝগড়া করছেন। রাদিফ ইনোসেন্ট ফেস করে বলে, দেখুন বিএন সাহেব, আমি নিতান্তই পবিত্র ছেলে। আমার ফিউচার ওয়াইফ ছাড়া সব মেয়ে আমার দাদি হয়, তাই এই অপবাদ গ্রহণযোগ্য না। রাফার কথা না বাড়িয়ে রাগে কচকচ করে চলে যায়। মেক্সিকো সিটি, দ্য হান্ট্রেস অ্যাবেসের 20তলা ভবনে লিফটের 18 তলায় এসে লিফট থেকে বেরিয়ে আসে এত ব্যক্তি। বন্দুক হাতে পাহাড়ে দাঁড়িয়ে থাকা কিছু গার্ড খানিক ঘাবড়ে যায়। কে এসেছে তা দেখতে উকি দিতে সেখানে কাউকে দেখতে না পেয়ে তারা অবাক হয়। তারপর আশেপাশে একবার তাকিয়ে যে যার মতো দাঁড়িয়ে থাকে। আর সেই অজ্ঞাত ব্যক্তি তার অদৃশ্য শক্তির সাহায্যে সবার দৃষ্টির আড়ালে ভিতরে প্রবেশ করে। চেয়ারে পিঠ লাগিয়ে দৃষ্টি শূন্যে রেখে তাকিয়ে আছে জেফিল। কারো উপস্থিতি টের পেয়ে সামনে তাকিয়ে দেখে কালো চাদর দিয়ে ঢাকা একজন অজ্ঞাত ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার চোখগুলো ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। জেফিল লোকটার দিকে ভালো করে তাকাতে তার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। লোকটার চোখ দুটো অসম্ভব রকমের সবুজ হয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি তা থেকে আলো বেরিয়ে এলো। জেফিল সন্দেহভাজন কণ্ঠে জিজ্ঞেস করে, কে আপনি? লোকটা তার কথা উত্তর না দিয়ে তার সামনে পায়ের উপর পা তুলে বসে। তারপর মুখশ্রীর আড়াল থেকে ভারী স্বরে বলে, আমাকে তুমি চিনবে না, তাই আমার অযথা পরিচয় দিয়ে লাভ নেই। অজ্ঞাত ব্যক্তির কথায় জেফিলের ললাটে বিরক্তির ছাপ পড়ে। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে আমার সাথে নিয়ে যেতে। অজ্ঞাত ব্যক্তির কথায় জেফিল উচ্চস্বরে হেসে বলে, আমাকে দেখে কি আপনার কাছে আজও মনে হচ্ছে? অজ্ঞাত ব্যক্তি বাঁকা হেসে উত্তর দেয়, কুল মাই সান, এত হাইপার হচ্ছে কেন? জেফিল এবার বেশ চটে গিয়ে বলে, আমার সাথে মজা করছেন? কুল মাই সান, কেন তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না? জেফিল রাগে চেঁচিয়ে ওঠে, না না না, আমি বিশ্বাস করতেও চাই না। আপনি এখন চলে যান। অজ্ঞাত, রিল্যাক্স, আমি তো ভেবেছিলাম তুমি আমার কথায় খুশি হবে। আপনার কি আমাকে অবলা মনে হচ্ছে?
এখান থেকে বের হওয়া যদি এতই সহজ হতো তাহলে আমি আরও আগেই বের হতাম। আসলে তুমি একটা অবলা, মাইসান। লোকটার এমন হেলাফেলা কথা শুনে জেফিল বিরক্তি নিয়ে বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? বাইরে এত গার্ড থাকতে আপনি ভিতরে এলেন কিভাবে? জেফিলের কথা শুনে লোকটা হো হো করে হেসে ওঠে। লাইক সিরিয়াসলি? আমি তোমার সাথে মজা করতে এত দূর পর্যন্ত এসেছি? একটু থেমে, তুমি এখান থেকে বের হতে চাওনি মাইসান? এখান থেকে বের হওয়া যদি এত সহজ হতো তাহলে দিনের পর দিন এভাবে নরক যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হতো না। আর আমার জায়গায় আপনি থাকলেও তাই করতেন। ভুল ধারণা তোমার মাইসান, আমি তোমার মতো এত দুর্বল না। তাহলে? অজ্ঞাত ব্যক্তি জেফিলের দিকে খানিক ঝুঁকে ফিসফিসিয়ে বলে, আজকে যার জন্য তোমার এই অবস্থা, তার উপর প্রতিশোধ নিতে চাও না তুমি? নাকি ভাই বলে সব কিছু ভুলে যেতে চাইছো মাইসান? লোকটার কথা শুনে জেফিল তার দিকে ব্রুকুচকে তাকিয়ে কঠোর স্বরে বলে, কে আপনি? অজ্ঞাত, ভ্যানিস অ্যারিথন। সূর্যের রশ্মি চোখে এসে পড়তেই মুখ কুচকে ফেলে ফ্রেয়া। আলতোভাবে অন্যদিকে ফিরতে চাইলে শরীরের উপর ভারী কিছু অনুভব করতেই পিটপিট করে চোখ খুলতে দেখে ফারিস তাকে আষ্টিপৃষ্টি জড়িয়ে ধরে তার বুকের উষ্ণতায় ঘুমিয়ে আছে। ফ্রেয়া ফারিসকে নিজের এত কাছে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এখনও তার ঘুমের রেশ কাটেনি। পুরো শরীর জুড়ে অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে। গলার কাছটা বারবার জ্বলে উঠছে। প্রায় এখনও ঘোরের মধ্যে আছে। ফারিসের পুরুষালী ভারী শরীরটাকে সরাতে ধাক্কা দিতে গিয়ে নিজে উন্মুক্ত শরীর দেখে ফ্রেয়া কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর আস্তে আস্তে গতকালকের সব ঘটনা মনে পড়তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নিজেকে ধরে রাখতে না পেরে ডুকরে কেঁদে ওঠে। ঘুমে বিঘ্ন ঘটায় ফারিস বিরক্তি নিয়ে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে। ফ্রেয়ার কোমর আঁকড়ে ধরতে সে ব্যথায় আর্তনাদ করে ওঠে। ফ্রেয়ার চিৎকারে ফারিসের ঘুম ভেঙে যায়। সে এক পলক ফ্রেয়ার দিকে তাকিয়ে উঠে যায়। ফারিস চলে যেতেই সে সাদা কমফোর্টার গায়ে ভালো করে জড়িয়ে উঠে বসে। তখন একজন মেয়ে সার্ভেন্ট হাসি মুখে এগিয়ে আসে। মেয়েটিকে দেখে ফ্রেয়া বেশ অবাক হয়, কারণ তার জানা মতে রাতে এই প্লেনে কেউই ছিল না। আসলে কাউকে সে দেখতে পায়নি। মেয়ে সার্ভেন্ট হাসি মুখে তাকে বলল, গুড মর্নিং ম্যাম। কিন্তু ফ্রেয়া কোনো উত্তর দেয় না। মেয়েটি পুনরায় তার নিজস্ব ভাষায় বলে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? ফ্রেয়া টলমল চোখে তাকিয়ে বলে, প্লিজ আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। তার কথা শুনে মেয়েটি অবাক হয়। তারপর খুব মিষ্টি হেসে বলে, আপনি খুব লাকি ম্যাম, যে স্যারের মতো একজন মানুষকে নিজের হাজব্যান্ড হিসেবে পেয়েছেন, আর আপনি পালিয়ে যাওয়ার কথা বলছেন। মেয়েটির কথা শুনে ফ্রেয়া আশাহত হয়। সে কিভাবে তাকে বোঝাবে সেই নিষ্ঠুর হৃদয়হীন মানুষের কথা। ফ্রেয়া বিরক্তি নিয়ে বলে, আপনি যেতে পারেন ম্যাম, স্যার আমাকে এখানে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করতে। ফারিসের কথা শুনতেই ফ্রেয়ার গা পিত্তি জ্বলে ওঠে। আমার কোনো হেল্প লাগবে না, আপনি যেতে পারেন। তার কথা শুনে মেয়েটি বিচলিত হয়ে বলে ওঠে, প্লিজ ম্যাম, না করবেন না, স্যার জানলে খুব রাগ করবেন। কিছু বললে বলে দিবেন আমি না করেছি, আপনি এবার যেতে পারেন। প্লিজ ম্যাম, স্যার কঠোরভাবে বলে দিয়েছেন আপনাকে ফ্রেশ না করিয়ে দেওয়া পর্যন্ত আমি যেতে পারবো না। ফ্রেয়া না চাইতেও বাধ্য হয়ে উঠে দাঁড়ায়। তারপর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেয়া ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ফারিস বুকে হাত গুছে দাঁড়িয়ে আছে, একদম পরিপাটি। পরনে তার ব্ল্যাক শার্ট, হোয়াইট প্যান্ট, ব্ল্যাক ব্রাউন চুলগুলো কিছুটা কপালের উপর পড়ে আছে, কানে ব্ল্যাক রিং। সব মিলিয়ে ফারিসকে সুদর্শন লাগছে, যে কোনো মেয়েকে ঘায়েল করার জন্য যথেষ্ট। ফ্রেয়ার ক্ষেত্রেও তাই হয়েছে, কিন্তু সে ফারিসের ঘায়েল করা লুককে এক প্রকার উপেক্ষা করে চলে আসতে চাইলে ফারিস তার পুরুষালী শক্ত হাতে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। ফারিস তার এত কাছাকাছি আসায় তার শরীরের তীব্র পারফিউমের গন্ধে ফ্রেয়াকে আরও দুর্বল করে তুলেছে। কিন্তু ফ্রেয়া তার আবেগকে নিয়ন্ত্রণ করে কঠিন স্বরে বলে, প্লিজ আমাকে ছোবেন না, অসহ্য লাগে আমার। ফারিস তার ট্যাটু হাতে ফ্রেয়ার ঠোঁট স্লাইড করে নেশালো কণ্ঠে উত্তর দেয়, ওয়াই নট বেবি? তোমার শরীরের কোন অংশ আমাকে ছুঁয়ে দেখতে না করছো?
ফারিসের এমন লাগামহীন কথা শুনে ফ্রেয়া দাঁত কিরমির করে চোখ বন্ধ করে নেয়। তারপর নিজেকে ধাতস্থ করে ঘৃণা ভরা কণ্ঠে বলে, কেন এমন করলেন জেহভিল ভাই? কেন? কি ক্ষতি করেছিলাম আমি আপনার, যার জন্য আপনি এমন নিকৃষ্ট কাজ করলেন? ফারিস ফ্রেয়ার কানে নিজের উষ্ণ নিঃশ্বাস এগিয়ে ঘোর লাগা স্বরে বলে, 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা আমার সাথে ইন্টিমেট থাকার পরেও আমাকে তোমার ভাই মনে হচ্ছে, বউ পাখি? নাকি আবারও প্রুফ দিতে হবে? তবে তুমি চাইলে আমি কন্টিনিউ প্রুফ দিতে পারি, বিকজ আই এম অল টাইম আনকন্ট্রোলেস পাখি। তুমি চাইলে আমি কন্টিনিউ করতে পারি। ফ্রেয়া নিজের সমস্ত শক্তি দিয়ে ফারিসকে ধাক্কা দিয়ে রাগে গজগজ করে ওঠে। আমি এই বিয়ে মানি না, বুঝেছেন? আমার ফ্রেয়া পুরো কথা শেষ করার আগে তার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয় ফারিস। ফ্রেয়া তাকে সরানোর চেষ্টা করেও ফারিসের পুরুষালী শক্তির কাছে ব্যর্থ হয়। প্লেন বাংলাদেশ বিমানবন্দরে ধীরে ধীরে প্রবেশ করছে। প্লেন ল্যান্ডিং হতে নাহিদ সহ কিছু গার্ড এগিয়ে আসে। কয়েকজন স্টাফ এসে প্লেনের দরজা খুলে দেয়। দরজা ওপেন হতেই ফারিস বেরিয়ে কিছু কদম এগিয়ে আবার ফিরে এসে ফ্রেয়ার দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করে, হাঁটতে পারবে তো? বলে এক চোখ টিপ দেয়। তার এমন নির্লজ্জ মার্কা কথা শুনে ফ্রেয়ার চোখ গরম করে তাকাতেই ফারিস বাঁকা হেসে তাকে কোলে তুলে নেয়। সবার সামনে এভাবে কোলে তুলে নেওয়ায় ফ্রেয়া ফারিসের কলার খামচে ধরে লজ্জায় চুপসে যায়। ফারিস ফ্রেয়াকে কোলে নিয়ে নামতে দেখে উপস্থিত সবাই মাথা নিচু করে ফেলে। ফ্রেয়া আর চোখ খুলে আশেপাশে তাকানোর সাহস পায় না। ফারিস গাড়ির কাছে গিয়ে ফ্রেয়াকে ভেতরে বসিয়ে দিয়ে ড্রাইভিং সিটে নিচেও বসে পড়ে। গাড়ি স্টার্ট দেয়। দেখতে দেখতে কেটে গেছে 1 মাস। সেই দিন ফারিস ফ্রেয়াকে চৌধুরী বাড়িতে দিয়ে জরুরি ফোন আসায় চলে গিয়েছিল। তারপর থেকে আর তাদের দেখা হয়নি। অন্যদিকে বাসায় এসে পুরো পরিস্থিতি সামলে নিয়েছিল রাদিফ, তাই ফ্রেয়াকে কারো কাছে আর জবাবদিহি করতে হয়নি। সেই দিনের পরে আর ফারিস আর ফ্রেয়া একে অপরের মুখোমুখি হয়নি। ফারিস আর নিজের ইচ্ছায় চৌধুরী বাড়িতে আসেনি। ফ্রেয়াও তার কোনো খোঁজ নেয়নি। সেই দিন নাতাশা আর চৌধুরী বাড়িতে ফিরেনি, চলে গিয়েছে অ্যাথেন্স। আর ইরা, সে চাইলেও আর শুভ্রের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। এক প্রকার নিশ্চুপ হয়ে গেছে। আগের মতো আর কারো সাথে আগ বাড়িয়ে কথা বলে না। সারাদিন নিজের ঘরে চুপচাপ শুয়ে বসে থাকে। রাত আনুমানিক 11টা। ফ্রেয়া ডিনার শেষ করে মাত্র রুমে এসে লাইট জ্বালাতেই ফারিসকে খাটে বসে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে যায়। আপনি কখন এসেছেন? যখন আপনি বাদরামো করতে নিচে গিয়েছেন তখন এসেছি। ফারিসের কথা শুনে ফ্রেয়া থতমত খেয়ে চোখ ছোট ছোট করে বলে, আমি মোটেও বাদরামো করিনি। আমি শুধু ছোট কাকিমণির সাথে গল্প করেছি। আপনি যাহা বলিবেন। এবার লাইট অফ করে ফার্স্ট বেডে আসেন, আমি ঘুমাবো। কি? আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না। আপনি নিজের রুমে যান। দেখ ফ্রেয়া, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, তাই অনেক ক্লান্ত লাগছে আমার। আই উড লাইক টু টেক রেস্ট নাও। সো আর একটা কথা যদি বলিস, ট্রাস্ট মি ফ্রেয়া, পরে কান্না করেও ছাড় পাবি না। সো কাম। প্লিজ আমাকে ছোবেন না। ফ্রেয়া, তোর কি মনে হয় আমি তোকে জোর করে নিজের চরিত্র রেপ স্ট্যাম্প পোস্ট লাগাবো? দেখুন, ওকে শুরু। আমি এসব বলিনি। লিসেন, তুই আমাকে এমন করতে বাধ্য করেছিস। ভালো করে বলছি, আমি ক্লান্ত, ঘুমাবো। কিন্তু তুই সিনেমার নায়িকাদের মতো বলছিস এক বিছানায় ঘুমাতে পারবি না। জাস্ট ফাকিং ড্রামা। ফ্রেয়া সোফা এগিয়ে যেতেই ফারিস হুঙ্কার ছেড়ে বলে ওঠে, ট্রাস্ট মি ফ্রেয়া, আর একটা কদম যদি দিয়েছিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ফ্রেয়া ফারিসের কথা কানে না দিয়ে জেদ দেখে সোফায় শুতে নিতেই ফারিস তাকে হ্যাচকা টানে কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে। তারপর তাতে দাঁত পিষে বলে, অবাধ্য হতে না করেছিলাম, কিন্তু শুনিসনি। দিস ইউর পানিশমেন্ট। ফ্রেয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে লাইট অফ করে দিয়ে নিজের শরীরের সাথে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে সারাদিনের সমস্ত ক্লান্তি চোখ ভোর করতে গভীর ঘুমে তলিয়ে যায় ফারিস। আর ফ্রেয়া বাধ্য হয়ে নিচে ঘুমিয়ে যায়।
আজ শুক্রবার, বাড়ির সব কর্তা আজ বাসায়। বাড়ির গৃহিণীরা যে যার মতো করে কাজ করছে। আর ঠিক তখনই সকাল সকাল চৌধুরীর বাড়িতে আগমন ঘটে লতিফ ঘটকের, আর তখনই মুখোমুখি হয়।